সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দি পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় অর্থনীতি ও রাজনীতি। একটি দেশ, একজন মানুষ চলতে অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ অবদান থাকে, আর রাজনীতির অবদান তো দেশ পরিচালনায় থাকেই। এসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, যিনি গ্রুপ সিইও ড্যাফোডিল ফ্যামিলি এবং তথ্য প্রযুক্তিবিদ, ব্যবসায়ী নেতা, গ্রিন ডেটা লিমিটেডের চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে বলছিলাম অর্থনীতি নিয়ে আলোচনা করব, রাজনীতি নিয়ে আলোচনা করব। আপনি একজন ব্যবসায়ী নেতা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ 5/5/25 পত্রিকাগুলো নিশ্চয়ই দেখেছেন। বড় বড় পত্রিকাগুলোতে একটা বিজ্ঞাপন আজ প্রচার হয়েছে। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী সংগঠন বিজিএমই, বিটিএমএ, বিকেএমএ, 4টি সংগঠন একটি বিজ্ঞাপন প্রচার করেছে পত্রিকার অর্ধেক পৃষ্ঠা জুড়ে। প্রথম পৃষ্ঠায় গ্যাস সংকটে তারা নাভিশ্বাস ফেলছেন। তাদের উৎপাদন বন্ধ হয়ে গেছে, কোনো কোনো কারখানার উৎপাদন একদম বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও অল্প অল্প বন্ধ হয়েছে। গ্যাসের দাম 300% বাড়ানোর পরেও তারা গ্যাস পাচ্ছেন না। এই অবস্থায় সামনে ঈদ আসছে, বোনাস দিতে হবে, বেতন দিতে হবে। আর আমরা যখন কথা বলছি তার আগের দিন এফআইসিসিআইয়ের একটি আলোচনা সভায় মাসরুর রিয়াজ, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান, তিনি বলেছেন যে 10 মাসে সংস্কার এমন দৃশ্যমান কিছুই হয়নি যাতে একজন বিদেশি বিনিয়োগকারীও বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা পরিচালনার মধ্য থেকে কেমন দেখছেন অর্থনৈতিক অবস্থা? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি যে সংকটটি এই মুহূর্তে আমাদের সামনে চলে আসছে, যে কোনো দেশের বিজনেসের জন্য জ্বালানি একটা বড় আমি বলবো যে বিষয়। জ্বালানি ছাড়া আসলে কোনো রকম কোনো শিল্প প্রতিষ্ঠান চালানো ইজ ভেরি ডিফিকাল্ট, বিশেষ করে যেগুলো আপনার বড় ইন্ডাস্ট্রিজ। তো সেই ক্ষেত্রে জ্বালানি সংকট যদি হয় তাহলে ডেফিনেটলি ব্যবসার ক্ষতি হবে। মূলত ব্যবসায়ী বাঁচলেই কর্মসংস্থান হয়, কর্মসংস্থান হলে ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু দেশের অর্থনীতির উন্নয়ন হয়, এবং রাজনীতিকদের কাজই হচ্ছে যে ব্যবসায়ীদেরকে ফ্যাসিলিটেট করা। এবং সেই ক্ষেত্রে যদি এই জ্বালানির সংকট হয়, আমি ডেফিনেটলি মনে করি যে বাংলাদেশের ইকোনমির জন্য তো একটা অশনি সংকেত বটেই। আর আপনি যেটা বলছেন যে সংস্কারের যে বিষয়টি, ডেফিনেটলি সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের পূর্বে দেশটা তো চালু রাখতে হবে, দেশের ইন্ডাস্ট্রিকে তো চালু রাখতে হবে, দেশের অর্থনীতি সচল থাকতে হবে। তাহলে কিন্তু আলটিমেটলি আপনি সংস্কারকে কার্যকর হবে, আর নাহলে কোনো সংস্কারই কিন্তু কোনো কাজ করবে না। সংস্কার যেখানে প্রয়োজন সেটা খুব ইম্পর্টেন্ট। এখন সংস্কার প্রথমত হচ্ছে নির্বাচনী সংস্কার, সংশ্লিষ্ট সংস্কার। আরেকটা হচ্ছে বর্তমান যে অর্থনীতি, চলমান যে অর্থনীতি, সেটাকে রাখা। সেই চলমান সংকট যদি গ্যাসের কারণে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কোনো সংস্কারই কিন্তু কাজে আসবে না। কর্মসংস্থান কমে যাবে। ইতিমধ্যে সেটার হাওয়া কিন্তু আমরা পাচ্ছি, আমাদের গায়ে এসে লাগছে। আপনি ঈদের কথা বলছেন, পরবর্তীতে সেটিও কিন্তু একইভাবেই আলটিমেটলি কিন্তু এই জনসাধারণের উপরই পড়ছে। আর অর্থনীতি, ব্যবসা এবং পলিটিক্স এটা কিন্তু একটা আরেকটার পরিপূরক। নীতি নির্ধারকটা পলিসি করবেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন, ভোক্তাদেরকে সঠিক মূল্যে যাতে সঠিক পণ্য তারা পৌঁছে দিতে পারে সেটা করবেন। বাট সেটার যে যোগান, সেটা যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীদের জন্য তো বটেই, বাট এটা সাফারার তো আসলে জনগণ। আর এইটা দেখে আপনি যখন লোকাল ব্যবসায়ীকে ফেসিলিটেট করতে না পারবেন, তখন কেন আপনার ইন্টারন্যাশনাল ব্যবসায়ীরা এখানে আসবে? অ্যাবসার্ড। আগে আপনার লোকাল ব্যবসায়ীদের হাতকে শক্তিশালী করতে হবে, তাদের ফেসিলিটেশনটা সঠিকভাবে করতে হবে। তাহলেই নিজস্ব লোকাল বা হোমগ্রোন ব্যবসাগুলো ভালো করলে তখনই আলটিমেটলি বিদেশি বিনিয়োগকারীরা আসবে। ধন্যবাদ। তারাও কিন্তু ব্যবসা করতেই আসছে। আপনার কাছে আসবো হাবিবুর রহমান হাবিব, অর্থনীতি নিয়ে আপনার কাছে শুনবো। রাজনীতিতে এই মুহূর্তে চলমান যে শব্দগুলো, সংস্কার, নির্বাচন, নারী নীতি, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা, করিডোর,
বেগম খালেদা জিয়ার দেশে ফেরা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল টু দ্য পয়েন্টের সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক ডক্টর নুরুজ্জামানকে শুভেচ্ছা। আল্লাহ সব কিছু ঠিকঠাক তো আসলে আগামীকাল দেশিদির বেগম খালেদা জিয়া এসে পৌঁছাবেন সকালে 10:30টায়, আশা করতেছি আমরা। এটা আগে দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন, সেই সময় থেকেই বিএনপি বা বাইরেও অনেক মানুষকে আমি দেখেছি বিএনপিকে পছন্দ করে না, বেগম খালেদা জিয়াকে অনেকে পছন্দ করেন। অল্প কথা বলেন, উনি কারোর বিরুদ্ধে আক্রোশমূলক কথা বলেন না, মানে অপোজিট যে শক্তি বা দল ওসব কথা আনতেই চান না, নিজের কথা নিজের দলের জন্য বা দেশের মানুষের জন্য কথা বলেন, সেই কারণে অনেকে পছন্দ করেন। উনি অনেক দিন অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় উনি যে ফিরে আসবেন, বিদেশ যেতে পারবেন না, ফিরে আসবেন, এটা আল্লাহর খোশ রহমত ছাড়া এটা সম্ভব ছিল না। কিন্তু একটা সময় তো ছিলই, দেশি চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো সম্ভব ছিল না। তারপরেও মাঝখানে কিছু ডাক্তার আসলো, একটা অপারেশন করলেন, ঢাকা আল্লাহর রহমতে ভালো হয়ে ফিরে আসছেন। আর কালকে আসবেন, অনেকের ভিতরে একটি রকম কথাবার্তা আসছে যে রাস্তাঘাটে বন্ধ হয়ে যাবে। রাস্তাঘাট বন্ধ, ধরেন আমাদের দেশে দীর্ঘদিন হরতাল হতো, আওয়ামী লীগ যেমন বিএনপি ক্ষমতা ছিল 173 দিন হরতাল করেছিল, রাস্তাঘাট বন্ধ, ভাঙচুর চেষ্টা। ম্যাডাম খালেদা জিয়া আসবেন কয়েক ঘন্টার জন্য, হয়তো একটু অসুবিধা হয়, একটা রাস্তা তাও। এইটার জন্য এমন অনেকে আমাকে বলছে যে ভাই একটু বলেন রাস্তাঘাট একটু যদি যানজট না হয়। আরে ভাই কিছু আবেগ থাকে, আর এটা তো সারাদিনের জন্য না। এই রাস্তা যানজট ভাঙচুর নাই তো এখানে, এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট ধর খুব বেশি মহাখালী পর্যন্ত, তারপর তো ছড়াই ছেড়ে দিকে দিকে চলে যাবে, মানুষজন আসবেন। তারপর আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়, যে কারণে এয়ারপোর্টে আমাদের স্থায়ী কমিটির মনে সবাই যাবেন না, কারণ দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তো যাবোই না, আমাদের দায়িত্ব হচ্ছে উঠান দুই, হয় সেখানেই থাকবো আমরা। এটা মানুষ আমাকে জানাতে যাবেন, এটা খুবই স্বাভাবিক। এখানে এটা মনে করার কিছু না, সারাদিন ব্যাপীও না, কিন্তু এটা আমাদের হেফাজতে সেদিন আপনারা সমাবেশ করলো, কেন করলো? এই নারী সংস্কার কমিশনের এই কারণেই তো, দরকার কী ছিল এটা বলা? এই যে হেফাজতের সময় করার কারণে টাকা খরচ হলো, যানজট হলো, তো এরকম বেহুদা কাজ সরকার কিন্তু অনেকটা করে যাচ্ছে। বেহুদা বললাম এই কারণে, এটা প্রয়োজন নাই। আর বেগম খালেদা যে আসবেন, এটা ধরেন বেহুদা কাজ কোনটা বললেন? বেহুদা কাজ যেমন এই যে নারী সংস্কার কমিশন যেটা করলো, করার কারণে হেফাজত মাঠে নামতে বাধ্য হলো। এইটা না করলে তো নামতো না, না নামলে এত লক্ষ মানুষ আসতো না, রাস্তাঘাট বন্ধ হতো না, টাকা খরচ হতো না, তেল পুড়তো না। তাহলে বেহুদা কাজ না, বেহুদা কাজই বলবো আমি। আর একটা সংস্কার বাংলাদেশে এই সরকার আসার এই পর সংস্কার এখন যে সংস্কারের উপরে আমি একটু যুক্ত করি আপনার সাথে। অনেকগুলো সংস্কার কমিশন করেছে, স্বাস্থ্য সংস্কার কমিশন আজ রিপোর্ট দিয়েছে, নারী সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে তার মধ্যে কিছু ধারা ইসলামী দলগুলো বলছে এটা কোরআন সুন্নাহর আলোকে সঠিক নয়, তার প্রতিবাদ করেছে। এই যেই রাজনৈতিক দলগুলো বা যেই জোট এই সমাবেশ করলো, তারা কি, তাদের সাথে তো সরকারের সাথে ভালো সম্পর্ক, তারা বৈঠকও করেছে সরকার প্রধান উপদেষ্টা, তারা কি তাদেরকে বলতে পারতেন না যে আমরা এই নিয়ে আপনাদের সাথে একটা সেমিনার করবো, এখানে আপনাদের এই জায়গাগুলো পরিবর্তন করা দরকার? আমি বেহুদা বললাম এই কারণে, এই সংস্কার কমিশন তাদের সাথে বসতে পারতো, এই বিষয়ে নারী সংস্কার কমিশনের এই বিষয়ে তারা বসতে পারতো, যে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়। আর একটা বেহুদা কাজ করেছে ডক্টর তোফায়েল আহমেদ, সেটা করেছে কি, উনি এই যে স্থানীয় সরকার কি ইয়ে নিয়ে যেটা বলছেন, নির্বাচন পদ্ধতি নিয়ে বলেছেন কি, যে এখন সরকারি চাকরিরা নির্বাচন করতে পারবেন তারা, কমিশনার, মানে কাউন্সিলর এবং মেম্বার। এবং এটি বলে যে ক্ষান্ত হতো, তাও তো মানে ক্ষমা করার একটা জায়গা থাকতো, ক্ষমার অযোগ্য অপরাধ করলেন। উনি বললেন এখন থেকে চেয়ারম্যান, মেয়র জনগণের ভোটে হবে না, ওই যে কাউন্সিল মেম্বার তারা তাদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন। এটা ক্ষমার অযোগ্য না, যেটা আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ছিল আজ থেকে কত বছর আগে, সেই জিনিসটি ফিরিয়ে নিয়ে আসতেছে। এটা বেহুদা কাজ না, এটা একটা বলুন। তারপরে তো স্থানীয় সরকার বিশেষজ্ঞ, হ্যাঁ, তিনি একটা কথা নিশ্চয়ই বিবেচনা করেই বলেছেন। অবশ্যই বিবেচনা করেন, এটা বেহুদা কাজ। আমার এত বছর আগে আমি যেটা মৌলিক গণতন্ত্র প্রত্যাখ্যান করছি, সেটিও নতুনকে চাপাই দিতে চাচ্ছেন। এবং একটা দুর্নীতির মহা জায়গা। এই যে আপনার এই যে আমরা দেখলাম জেলা পরিষদ নির্বাচন হলো, আমরা তো অংশগ্রহণ করি না, বিরোধী অংশ আওয়ামী লীগ নিজেরা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খেলা হয়েছে,
শুধু উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান মেম্বার টেম্বার যারা সেখানে লক্ষ লক্ষ টাকার আপনার ইয়ে হয়েছে। তাহলে এখন এই কাউন্সিলর আর মেম্বার যে চেয়ারম্যান মেম্বার বানায় কী বাণিজ্যটা এখানে হবে বলুন তো, কী বাণিজ্যটা হবে? তো এটা একটা ইয়ে কাজ, বেহুদা কাজ না? তারপর উনি বললেন সরকারি কর্মচারী অংশগ্রহণ করতে, তারপর কি বললেন স্থানীয় সরকারের প্রতিনিধি নাই নির্বাচনটা হওয়া উচিত। কিসের নির্বাচন হবে এখন? যাতে সংসদ নির্বাচন কী নির্বাচন হবে, স্থানীয় সরকার কী নির্বাচন করবেন, কতদিন লাগবে? এই যে সমস্ত সংস্কার যেটা হয়েছে, যেমন আরেকজনকে আলিরাজ সাহেব নাকি কে বললেন যে বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে, কি গণপ্রজাতন্ত্রে। এটা বেহুদা কাজ। আরে বাবা, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার তা সারা পৃথিবী চেনে, এটা বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে এই দেশটা সৃষ্টি হয়েছে। এখন যখন জনগণই আসবে 16 কোটি 18 কোটি মানুষ, কি এবার নতুন কোন দেশ আসলো? এই গণ লাগানোর জন্য, কি জন লাগানোর জন্য এই যে কোটি কোটি টাকা খরচ হবে, স্ট্যাম্প থেকে শুরু করে প্যাড সব বন্ধ করতে হবে, সব চেঞ্জ করতে হবে না, সব পরিবর্তন করতে হবে। এটা বেহুদা কাজ না? এই যে বেহুদাপনা কাজ, তারপর গিয়ে সংবিধান ছুঁড়ে ফেলে দাও। 72 সালে এমনি আসছে, 72 সালে সংবিধান আসতে গিয়ে সেই শুরু হয়েছে 52 সালে ভাষা আন্দোলন রক্ত দেওয়া থেকে শুরু করে। আপনি সংশোধন করেন, ফেলে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন। এই সমস্ত কাজগুলি নিয়ে এই অযথা সময় নষ্ট করতেছে। যেটা আমি বললাম যে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট কি দরকার, এতগুলি নিয়ে কী দরকার? সংস্কার, উনি যেটা বললেন ওইটাই সংস্কার করুক। গ্যাস আমরা নির্বিচ্ছিন্ন দেবো, 300% গ্যাসের দাম বাড়াবেন আর ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে, গ্যাসের সব ইন্ডাস্ট্রি চলবে না। ওইটা সব বাদ দিয়ে আগে এইদিকে তাকান। 2টা কাজ আগে করতে হবে। প্রথম কাজ হলো যে শিল্প কারখানাগুলো যে স্মুথলি চলে, সেই কারণে আপনার সব কাজে যখন হাত দেন, আপনি এই সেক্টরে হাত দেন। যেমন গ্যাস ফিল্ড আমাদেরকে করতে হবে, গ্যাস এই সেক্টরের দাম কমাতে হবে, শিল্প উদ্যোক্তাদের সহযোগিতা দিতে হবে, চাষিদের আপনার সারের দাম কমাতে হবে, ডিজেলের দাম কমাতে হবে। আমার এলাকার এবার শত লিচু বাগানদাররা হাউমাউকের কান্নাকাটি, লিচু নাই, আপনার কাছে আসবো। এটা প্রণোদনা দিক। মোহাম্মদ নুরুজ্জামান, হাবিবুর রহমান হাবিব একসাথে এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলেছেন, কিছু কাজের কথা বলেছেন, কিছু বেহুদা কথাও বলেছেন। বেহুদা কথা তিনি বলেননি, তিনি বেহুদা শব্দটি উচ্চারণ করেছেন। আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি আলটিমেটলি তো একটা দেশ চালানোর জন্য সরকার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি সরকার হচ্ছে একটা দেশের, আমি বলবো মাথা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তার পরবর্তীতে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই ঠিক হয়ে যাওয়ার কথা। তো এই যে সরকার গঠন, সেটা কিভাবে হয়? একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে হয়। জাতীয় নির্বাচনটা যদি নিরবিচ্ছিন্ন, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, তাহলে কিন্তু মাথাটা আমাদের সঠিক গঠিত হলো। এবং সঠিক মাথা যখন গঠিত হবে, সংসদ, সার্বভৌম সংসদ, সরকার, তখন কিন্তু আলটিমেটলি অন্য যত রকম সমস্যার কথা আমরা বলি, গ্যাস বলেন, শিক্ষা বলেন, বিদ্যুৎ বলেন, যত রকম সমস্যার কথা বলি, যখন যোগ্য লোক যোগ্য জায়গায় যাবে, যখন যোগ্য লোক সংসদে বসবে, যখন এই সংসদ সদস্যদের মধ্য থেকে যখন একটা ভালো সরকার আসবে, তখন কিন্তু তারা সব কিছুর মানে সলিউশনের চেষ্টা চালাবে। তো এখন আমাদের মূল কাজটা হচ্ছে কি, একটা ভালো সংসদ তৈরি করা। তো ভালো সংসদ তৈরি করতে গেলে আমি একটা এখানে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব বেশ কয়েক বছর আগে, প্রবাবলি 7-8 পরে হবে, যোগ্য প্রার্থী আন্দোলন নামে একটা উনি আন্দোলন গড়ে তুলেছিলেন, যে আমরা সংসদ সদস্য যোগ্য প্রার্থীদের যাতে দেয় দলগুলো, সেই ধরনের একটা আন্দোলন, সেটার জন্য ওনার একটা বইও করা আছে। তার মানে হচ্ছে উনি চাচ্ছেন যে সংসদ সদস্য হিসাবে যোগ্য প্রার্থীদেরকে দলগুলো মনোনয়ন দিবেন। সেই কাজটা এখন যদি তত্ত্বাবধায়ক সরকার করেন, উনি এখন চেয়ারে, ওনার এখন আন্দোলন করার প্রয়োজন নেই। উনি যদি বলেন যে হ্যাঁ আমি চাই যে যোগ্য প্রার্থীরা মনোনীত হবেন দল কর্তৃক, সেই ক্ষেত্রে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি, এখন হয়তো আপনার 3 মাস আগে শিডিউল ঘোষণা করে, এটা আপনি দরকার আরেকটু বাড়িয়ে দিয়ে একটা হলফনামা কিন্তু প্রত্যেকটা প্রার্থী জমা দেয়, চেক দ্য হলফনামা, এঙ্গেজ দুদক, প্রয়োজনে দুদক আইন সংস্কার করুন, এঙ্গেজ এনবিআর আইন যদি প্রয়োজন সংশোধন, সেটা সংশোধন করুন, চেক। হাবিব ভাই যদি আজকে দাঁড়ায়, ওনার হলফনামা অনুসারে আমরা চেক করবো, ওনার আত্মীয় স্বজন, বউ বাচ্চা বা
কারা কি অবস্থায় আছে, তাদের এটা চেক করার পরে যদি সে যদি অপ্রদর্শিত আয় থাকে, ক্যাচ হিম, হি ক্যানট মানে মানে কি বলা যায় কন্টেস্ট ফর ইলেকশন। এরপরে যদি এরপরে যদি ট্যাক্স না দেয়, প্রদর্শন করেছে কিন্তু ট্যাক্স তার ফাঁকা আছে, তাকে আপনি নির্বাচন অযোগ্য ঘোষণা করুন, প্রয়োজন আইন সংশোধন করুন। তাইলে কি হবে, যোগ্য এবং সৎ লোকগুলো আপনার সংসদে আসবে এবং সেই লোকগুলোর মধ্য থেকে আপনার একটা সরকার আসবে এবং সেই সরকার তখন কিন্তু অন্য দুর্নীতিবাজদেরকে ধরবে যে আমি কিন্তু সমস্ত রকম পরীক্ষা দিয়ে ভালো এবং যোগ্য ক্যান্ডিডেট হিসাবে জনগণের সমর্থনে আমি সংসদে এসেছি, আমি এখন মন্ত্রীর চেয়ারে আছি, আমি তোমাদেরকে কিন্তু সেই সুযোগ আর দেব না। এখন যে আপনার এখন যেটা হচ্ছে কি, মানুষ পলিটিক্সের সাথে এত বেশি বাঙালি এঙ্গেজড যে আপনার সবাই পলিটিক্স করতে চায় বিকজ অফ দুইটা কারণ আমি সবসময় বলি, একটা হচ্ছে স্বার্থ, আরেকটা হচ্ছে আপনার কি বলা যায় না, এটা হচ্ছে একটা হলো স্বার্থ, কমপ্লিটলি স্বার্থ, আরেকটা হচ্ছে বেঁচে থাকার জন্য। ধরেন আমার মতো যারা একটু ইয়ে, যে আমি যাতে আমার উপর যাতে কোনো আঘাত না আসে, এই জন্য আমি একজনের শেল্টারে আমি থাকতে চাই। আবার কিছু আছে যে না আমি চাঁদাবাজি, বাণিজ্য, অমুক তমুক ইত্যাদি করবো। এত লোক কেন আপনি উন্নত দেশে যান, সেখানে তো এত লোক রাজনীতি সচেতন, এত লোক রাজনীতি করে না। যাদের রাজনীতি করা দরকার তারাই রাজনীতি করবে, যার ব্যবসা করা দরকার সে ব্যবসা করবে, যে শিক্ষক সে শিক্ষকতা করবে। এখন সব জায়গায় রাজনীতি, ওয়াই? রাজনীতি সচেতন থাকতে হবে, বাট সবাইকে সবকিছুতে মতামত বা সবাইকে সবকিছু করার প্রয়োজন নেই। এটা সম্পূর্ণরূপে স্বার্থের কারণেই আমরা এগুলো করছি। সুতরাং এইখানে আপনাকে সৎ লোকের শাসন বা যোগ্য লোকের শাসন, অভিজ্ঞ লোকের শাসনের বিকল্প নাই এবং সেটার জন্য আমি আবারও বলবো আমাদের প্রধান উপদেষ্টার যোগ্য প্রার্থী আন্দোলনটাকে উনি বাস্তবায়ন করতে পারে, দ্যাট ইজ দ্য অনলি সংস্কার। আমি মনে করি অন্য সংস্কার দরকার নেই, নির্বাচিত সংস্কার এসে সেই সংস্কার করবে। ধন্যবাদ। এত লোক রাজনীতিতে কেন? এত লোক রাজনীতিতে কেন, সেই প্রশ্নটা ওনার কাছে বড় না। উনি যে কথাটা বলতে এসেছেন, আমি যেটা বুঝেছি যে আমি ব্যবসা করব, আমি রাজনীতি করব, এমপি হব, আমি ডাক্তার, আমি এমপি হব, আমি সাংবাদিক, আমি এমপি, এইটা উনি বলতে চেয়েছেন। কেন এইটা হওয়া উচিত না, ওনার সাথে আমি 100% একমত। আরেকটা দেখেন, আগে আমরা দেখতাম যে ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলো সহায়তা করতো, সব ব্যবসায়ীরা নিজের রাজনীতি ধরে আর সহায়তা করে না, নিজেরা এখন নিজের ঢোল পিটায়। আগে দেখেছি আমরা, ধরেন ইত্তেফাকে মানিক সাহেব ছিলেন, আমরা সংবাদ ছিল, অন্য যে পত্রিকাগুলি ছিল। এখন একজন ব্যবসায়ী হওয়া মানে তার 2-3টা মিডিয়া থাকা লাগবে, ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া থাকা, প্রিন্ট মিডিয়া তার থাকতে হবে এবং তাকে এমপি হতে হবে এবং যদি তার কোনো তার ডায়াগনোসিস সেন্টারের মালিক হতে হবে, এইটা হয়ে গেছে। তো এই জায়গাতে এবার একজন একাধিক প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তাদের দখলে, কেন? ওই যে তাদের অ্যাডগুলো অন্য জায়গায় দেওয়া লাগে, এখানেই দেয় এবং তাদেরকে অন্যরা যেন বিতর্কিত করতে না পারে। যদি এক পত্রিকা তার বাইরে তার বিরুদ্ধ হলে তার 3টা পত্রিকায় দিয়ে কভার করবে। এই কারণেই এই সমস্ত দিনগুলি আসে। আর রাজনীতি ধরেন তারা করে, আওয়ামী লীগে ধরেন কোটি কোটি লোক রাজনীতি করেছে, বিএনপির সাথেও আছে। এই আওয়ামী লীগের ক্ষমতা ছিল তখন কিন্তু সব এই কোটি কোটি লোক কিন্তু সুবিধা পায়নি। হ্যাঁ, ওটু নিরাপত্তা পেয়েছে, ধরে নিয়ে যায়নি পুলিশ। আমরা যে এই যে দীর্ঘ 17.5 বছর 18 বছর এই যে বিরোধী দল আমরা করতেছি, কোটি কোটি মানুষ, কিসের মধ্যে আমরা ছিলাম বলেন তো? দল যদি ক্ষমতা যায় কয়জন আমরা সুবিধা পাবো? কয়জন? পার্সেন্টেজ কত? এই যে চাঁদাবাজি, দখলবাজি নিয়ে এত কথা হচ্ছে, কয়জন এসে জড়িত বলেন তো? আমার একটা থানা হাজার হাজার নেতাকর্মী, সেখানে 2-5 জন 10 জন এরা এইগুলির সাথে জড়িত হয়ে যাচ্ছে, টোটাল সংগঠনের বদনাম হচ্ছে। যে কারণে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন যে এখান থেকে সরে আসো। আমিও বলি, তারেক রহমানের কথা না যারা শুনবে না তাদের বিএনপি করার কোনো অধিকার নাই, কোনো অধিকার। উনি বলতেন যে মানুষের যেন কষ্ট না হয়। এবং তারেক রহমানের একটা কথা কত বড় এবং কত গুরুত্বপূর্ণ তার প্রমাণ হলো যে আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, ওবায়দুল কাদের সাহেব বারবার বলতেন যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে সেদিন 5 লক্ষ মানুষ মারা যাবে, রক্তের গঙ্গা বয়ে রাস্তায় লাশ পড়ে যাবে, স্তূপ হয়ে যাবে। তারেক রহমান 5 তারিখেই আমাদেরকে বলে দিলেন, আমাদের একটা জেলার আহ্বায়ক, যে খবরদার আপনার ভাইকে মেরে ফেলতে পারে, বাপকে আপনার গ্রেপ্তার করতে পারে, জমি দখল করে পুকুরে মাছ মেরে যেতে পারে, আইন হাতে তুলে নেবেন না। এমন কড়া নির্দেশ দিয়ে দিলেন যে আমাদের 2-1 ইচ্ছা থাকলে, যারা নির্যাতিত হয়েছে, যাদের ইচ্ছা ছিলই, আমার পুকুরে মাছ নিয়ে গেছে, আমার মহিষ নিয়ে গেছে, আমার ছাগল নিয়ে গেছে, আমার বেড়া দাবি করে খেয়ে বলছে, আমি আমারটা এখন পরিস্থিতি নেব। ওনার নির্দেশ ছিল খবরদার। দেখেন একটা মানুষ মারা যায়নি, কিন্তু ওই রাত্রে কিছুই হয়নি। পরবর্তীটা প্রতিহিংসা, আপনি আমার পুকুরে মাছ ধরে নিয়ে গেছেন,
আমি একটা পুকুরে তো এই নিতাম সরকারি খাস জমি আমি লিজ দিয়েছিলাম, টাকা দিয়ে ডাক দিয়ে নিয়েছিলাম। আপনি ক্ষমতা আসার পর আমার জমি আমার পুকুরে মাছ ধরে নিয়ে পুকুর দখল করে রাখছেন। এখন আপনি চলে গেছেন, আমি পুকুর মাছটা কী খাবেন? এটা আমারই পুকুর, আমাদের লিজ দেওয়া পুকুর। এগুলিকে যদি দখলবাজ বলা হয় তাহলে সরি। এই যে বাস স্ট্যান্ড চাঁদাবাজি টাঁদাবাজি যেগুলো বলা, হাট মাঠ যেগুলো বলা হচ্ছে, বাবার এই হাটগুলি বিএনপি ডেকে নিয়েছিল যে এখন যে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে যে সরকারকে ট্যাক্স দিয়ে টাকা হচ্ছে, বিএনপি ডেকে নিয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতা এসে বিএনপিকে পিটিয়ে বের করতেছিল। এই যে বাস স্ট্যান্ডগুলো একসময় বিএনপি আওয়ামী লীগ মিলে বা সব দল মিলেই তো এগুলো চালাতো। যেই ক্ষমতা আসে তখন সময় ধরেন গাবতলী বলেন, মখারি বলেন, রাতে সব বাস স্ট্যান্ড দখল করে নিয়েছিল আওয়ামী লীগ, বিএনপি ধারে কাছে যেতে দেয়নি। এখন আওয়ামী লীগ চলে গেছে, বাসে সিরিয়াল নাম্বার দিতে, সিরিয়াল দিতে হয়, এটা দিতে হয়, সেটা দিতে হয়। এই যে এই কাজগুলো কে করবে? হ্যাঁ, এর বাইরে কে? ফুটপাত নিয়ে চাঁদাবাজি হচ্ছে বলতেছে। এই ফুটপাত দখল হয়েছিল কার? একসময় বিএনপি হয়তো এই দেশের কিছু চাঁদা পয়সা নিত, আওয়ামী লীগ হয়তো দ্বিগুণ করেছে। এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন কিছু লোক হয়তো এগুলো করছে না, এখন যারা নিচ্ছে তারা আওয়ামী লীগ কিছু নাই। আমি যখন 5 তারিখে পরিবর্তন হওয়ার পর আমি আমার এলাকার, আমি সর্দি আজকে সব এলাকার হাট ফ্রি করে দিয়েছি, কয়েক হাট। কেন? যে এরা লুটপাট করেছে, অতিরিক্ত দর কষা করছে, নিজের ভিতরে বেশি রেট উঠিয়েছে এবং 5 টাকা চাঁদা 20 টাকা নেয়, 10 টাকা চাঁদা 50 টাকা নেয়, অনেক কিছু নিয়েছে। ওই জন্য আমি বলেছিলাম না, ওই জন্য বলেছিলাম ফ্রি, কেউ 1 টাকা নেবে না। মানুষ তরকারি নিয়ে আসে, বিক্রি করে নিয়ে চলে আসে, ছাগল বিক্রি করে বিক্রি করে চলে আসতাম। 2-3 হাট যাওয়ার পর বললাম তাহলে তো এটা মুশকিল হয়ে যাবে, 100 টাকা কেন স্লিপটা দাও। এইভাবে কিন্তু এই করে দিচ্ছে, তাহলে ওটা কি দখল হলো? মানুষ খেয়ে গেছে, সব মানুষ। আমি একটু কমপ্লিমেন্ট করতে যাবি ভাইয়ের সাথে, এটাকে সরাসরি অস্বীকার করা যাবে না, চাঁদাবাজি বা দখলবাজি যে রিপ্লেস হয়েছে। বাট এই জায়গাটা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইটা কেন হচ্ছে, আমি যেটা আগে বলেছি যে পলিটিক্স করে একজনের পিছনে সে দৌড়াচ্ছে অনলি ফর দ্যাট বেনিফিট, যে দল ক্ষমতায় আসলে সে ব্যবসা বা আপনার লিগালি সে ইনকাম করার চিন্তার চাইতে তার মূল জিনিস হচ্ছে দখল, তারপরে আপনার স্বজনপ্রীতি, এই সমস্ত কাজ করার কারণে এটা অনেক জায়গায় ঘটেছে। বাট সবচেয়ে আশার ইয়ে হচ্ছে যে আমাদের দল থেকে কিন্তু একটা সিরিয়াস অ্যাকশনে কয়েক হাজার বহিষ্কৃত হয়েছে। কোন দল থেকে? কন্ট্রোল, হ্যাঁ, 2000 উপরে। আচ্ছা, 2000 উপরে 2000 উপরে করতেছে, যারা দীর্ঘদিন কষ্ট করেছে, রাজপথে ছিল, মার খেয়েছে, জেল খেটে গেছে, জেলে তাদেরকেও এই জায়গাটা ওভারনাইট কভার করা ইজ ভেরি ডিফিকাল্ট। এইটা আবার হবে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, তখন এটা আমাদের চেয়ারম্যান সাহেব নিয়ন্ত্রণ করে। ইটস এ কালচার ইভলভ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইন্ডিপেন্ডেন্স। এইটাকে আপনার একটু আস্তে আস্তে সেটা করতে হবে এবং আমি মনে করি দ্যাট ইজ ভেরি মাচ পসিবল ইফ, যদি সংসদ সদস্য পরবর্তীতে যারা আসবেন, যেই সংস্কারটা বেশি জরুরি এখন করার, যেটি আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব যোগ্য প্রার্থী আন্দোলনের কথা বলেছেন, সেটা এনশিওর করে যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন দেওয়া যায় তাহলে সেটা সম্ভব। আমি আপনার প্রথম যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু জিনিস মিস করেছি সেখানে, অর্থনীতি নিয়ে যে কথাটা বলেছেন। আসলে এই অর্থনীতিরও কিন্তু, ব্যবসারও কিন্তু আমার মনে হয় এখন সময় এসছে কোন বিজনেস আমরা বেশি গুরুত্ব দিব। দেখেন এখন কিন্তু জিডিপি বাংলাদেশে প্রায় $500 বিলিয়ন, 490 to 500, 2024 সালে সেটা এক্সপেক্টেড। এই $500 বিলিয়ন মধ্যে কিন্তু আপনার কৃষির কন্ট্রিবিউশন হচ্ছে 12.8 অনলি, যেটা অনেক বেশি ছিল। তো এই কৃষিটা আস্তে আস্তে কমে আসছে আপনার, তার মানে কৃষি নির্ভরশীল অর্থনীতি আমরা বলতে পারছি না, এখন সার্ভিস। এখন এই সার্ভিসের ক্ষেত্রে আমরা কোন কোন সার্ভিসগুলোকে প্রাধান্য দিব, এবং সেই প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তখন এই যে অর্থনীতির সাথে রাজনীতিটা জড়িত, যে সঠিক, যোগ্য এবং অভিজ্ঞ দক্ষ নেতৃত্ব যদি আসে, ওনারা বুঝবেন যে এটা কীভাবে কোন ব্যবসায় আমাদেরকে এখন ডাইভার্ট করা উচিত। আমি একটা এক্সাম্পল দিই, আপনি ভিশন 2030 হাবিব ভাই খুব ভালো জানেন, আমাদের দল থেকে নেত্রী দিয়েছেন, এবং এরপর 31 দফা। আপনি দুইটাকে যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন, দেখবেন যে সেখানে কিন্তু আলটিমেটলি ডিজিটাল ইকোনমিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি একদম পয়েন্ট ধরে ধরে বলতে পারি, হ্যাঁ আমার এখানে আছে ই কমার্স, মানে আইটির সব কিছুতেই। বাট আমি যেটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে এই যে $500 বিলিয়ন মধ্যে অনলি 0.5 to 6% কন্ট্রিবিউশন হচ্ছে ই কমার্সের, যেখানে আপনার এইটা 2 to 3 মিনিমাম
3% হতে পারে বাই 2030, এবং সেটা সেই ধরনের একটা রূপরেখা, মানে আপনার ধরেন 31 দফাতে তো ডিটেইল লেখা যায় না, বাট সেটার ব্যাখ্যা যেটা করা হচ্ছে সেক্ষেত্রে ই কমার্সের উপর একটা গুরুত্ব আছে, আইসিটি সেক্টর তো আছেই। তো আমি বলছি আমার নির্বাচনী বা আমার ই কমার্সের সাথে জড়িত থাকার কারণে পরবর্তী আলটিমেটলি ইকোনমি হবে ই কমার্স ইকোনমি। বাই 2030-র মধ্যে আমরা এটা 3 to 5% জিডিপিতে কন্ট্রিবিউট করার মতো একটা অবস্থা যেতে পারবো। ইফ ওই যেটা বললাম যে 31 দফায় আমাদের যেই ই কমার্সের প্রতি যে গুরুত্ব দেওয়া আছে, সেই ক্ষেত্রে এটার যে ইনচার্জ আছেন আমাদের দলে, ওনার সাথে আমার এটা নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে। সেই ক্ষেত্রে ই কমার্স ইকোনমি উইল বি দ্য নেক্সট ইকোনমি ফর বাংলাদেশ, এবং এই নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যে এটা সূচনাটা তৈরি হবে, এবং 2030-র মধ্যে আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব। এরপরে বিয়ন্ড তো পরবর্তীতে প্ল্যান আসবে। ধন্যবাদ। আমি বলতে চাই যে ই কমার্স ইকোনমি ইজ দ্য নেক্সট ইকোনমি। ধন্যবাদ। আপনার একটা কথাই বলি, উনি যে বলে যে পিছনের দোলায় অবৈধভাবে উপার্জন করার জন্য, এই কথাটার সাথে আমি একমত না। কারণ আমি বলি, আমি কিন্তু বড় ব্যবসায়ী না, কিন্তু আমার 14টা ফার্স্ট ক্লাস লাইসেন্স ছিল। আমি এই কয়েক বছরে আওয়ামী লীগ ক্ষমতা 9 সালে আসার পরে মানে কাজ পাওয়া তো দূরের কথা, একটা টেন্ডার পর্যন্ত দেয়নি। আমার লাইসেন্সগুলি সব আমি ই করে ফেলেছি। তাহলে আমি তো এই সরকারের কাজ করতে পারবো না, কাজ তো আমার সরকারি কাজের জন্য লাইসেন্স করা। এখন আমি চিন্তা করতেছি, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেই, নর্মালি আমি একটা ব্যবসায়ী হিসাবে তো আমি একটা টেন্ডার দিতেই পারি। এখন যদি আমি টেন্ডারে কাজ পাই, তাহলে এটাকে আমি দখল করে নিলাম। এই যে আমি 15.5 বছর না, আমি টেন্ডারের কথাটা বলি না, টেন্ডার সবকিছু আপনি বললেন যে অবৈধভাবে কিছু নেওয়ার জন্য পিছনে, তা ঠিক না। তার ন্যায্যটা তা পেতে চাই। আগে ধরে নিয়ে যেত পুলিশ, এখন ধরে নিয়ে যাচ্ছে না। একজনের সাথে থাকার অর্থ হলো এই যে আমার নেতা আমাকে অন্যায়ভাবে আমাকে যদি গ্রেপ্তার করে, অন্যায় যদি আমার উপর হয়ে থাকে, তাহলে সেখানে আমাকে সেভ করবে। এই জন্যই একটা এক নেতার সাথে একজন থাকে। এইটা এখন আমাদের যেটা কথা, আমার আলটিমেট উদ্দেশ্যটা কি, আমি তো বারবার বলছি এত সংস্কার তো দরকার নাই। 31 দফার ভিতরে যে 3-4টা যদি তাই মানে যে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, আপনার পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমি মনে হয় এটা উঠাই দেওয়া দরকার, 2বার হলেই হয়, কতদিন আর যাই হোক আর কি পরপর। তারপর 2বার এখন যদি আমাদের নেতা টার্গেট করে, তো আমাদের নেতা এমনি পারবেন না, আমাদের 2বার বয়স হয়ে যাবে, সেটাই করলো অন্য। তারপরে গেল 2 নম্বর। 3 নম্বর হলো 5 বছর পর পর এক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে, সোজা হয়ে জনগণের কাজ করবে। উল্টা পাল্টা করলেই খবর আছে, সংসদ সদস্য থেকে নির্বাচন ওই সরকার মিটাই দেবে, সোজা হয়ে যাবে। তারপর বিএনপি একটা যুগান্তকারী শহীদ জিয়া রহমান যেটা করেছিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা আওয়ামী লীগ এই যে ম্যাসাকারটা করলো, সংসদে ফিরে নিয়ে আসলো, সেটা তো বিএনপি ঘোষণা করেছে। বিএনপি ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আর কিছু লাগে? আর কিছু লাগে না। আর ভোটের ক্ষেত্রে বলবো, তাহলে এখন যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, এত তো দরকার নাই। সোজা রাস্তায় মানুষকে নিয়ে আসতে হলে আপনি 2টা কথা বলবেন, আমি চুরি করবো না, মিথ্যা কথা বলবো না। আমার অন্যায় করার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? যে মিথ্যা কথা বলবে না বলে তার পক্ষে কোনো অন্যায় করা সম্ভব না। আমার মোটা থেকে 4টা পাশাপাশি আমি নির্বাচনের সময় পোস্টার, যে একজনের পোস্টার ছিঁড়লে, অফিস ভাঙলে, পোস্টার পুড়াই দিলে, আক্রমণ করলে প্রার্থীটা বাতিল, সুদিন প্রমাণ সাপেক্ষে 1। 2, নির্বাচনের দিন যদি হাঙ্গামা করে, ভোট কাটে, সিল মারে বা অবৈধ টাকা খরচ করে ধরা পড়লে পরে বাতিল। 3, নির্বাচন হয়ে গেল, চোখের আড়ালে হয়ে গেল, দুর্নীতি করলো, তারপর তদন্ত যদি প্রমাণ হয়ে যায় সে দুর্নীতি করেছে নির্বাচন জয়লাভ করার জন্য, তার সংসদ সদস্যতা খারিজ, বাতিল। দেখেন তো সোজায় আসে কিনা? সব সোজা যাবে, এত সোজা করা লাগবে না। আচ্ছা, আমরা শেষ করবো। করিডোর নিয়ে আপনার একটু বক্তব্য শুনতে চাই। করিডোর, মানবিক করিডোরের ব্যাপারে করিডোর আর মানবিক আর অমানবিক কি? আমার আজকে ইসরায়েলে যে ঘটনা ঘটছে, সারা পৃথিবীর মানবতা কোথায়? কোথায় মানবতা আছে? মানবতা প্রতিদিন 30, 40, 50, 53,000 পার হয়ে গেল। এখানে ব্যাপারটা হলে বাংলাদেশের ক্ষেত্রে সংকট এখানে আছে। আর মানবিক করিডোর দেবেন, এইটাকে কেন্দ্র করে যে অন্য কোনো ঘটনা ঘটবে না, এতটুকু আপনার ছেড়ে দিতে পারেন না। আপনি যার পক্ষে যাবে সে আপনাকে বলে ঠিক আছে, যার বিপক্ষে যাবে সে তো বোমা মারবে, পারবে না? এখানে বহু একটা খেলা এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে সরকার, যখন যে অনির্বাচিত সরকার থাকে, তাকে দিয়ে অনেক কিছু করে নেওয়ার চেষ্টা করে। যেমন আবার যদি জনগণ ভোট ছাড়া নির্বাচিত হয় তাও,
যেমন ভারত আওয়ামী লীগকে তো যা ইচ্ছা তাই করে নিয়েছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলেছিলেন, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আমি বলবো, উনি বলতেন কি ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। নির্বাচিত জনগণের প্রতিনিধি হয়ে যদি উনি প্রধানমন্ত্রী কোনোদিনও বলতেন না, বিএনপি যেন কোনোদিনও বলবো না বিএনপি দেশের স্বার্থে একশো হলো ছাড় দেবে না বিএনপি। এখন এই জন্য বলি যে নির্বাচিত সরকারের এই যে গত যখন মায়ানমার থেকে যখন আসলো, আপনি বিশ্বাস করেন এই রোহিঙ্গা সংকট হতো না। ওই সময় প্রধানমন্ত্রী চায়না গেলেন না, মনে আছে? চায়না গিয়ে একদম খুশি মেজাজ বলে আসলো সোনা দেওয়া দেবো, আপনি আসেন গভীর সমুদ্র বন্ধন করেন। যেই আসলো ভারতের খবরদার কী বলছো তুমি, কথা ফেরাও। আবার গিয়ে বললো ঠিক আছে তাহলে দেবো না। তখন চায়না কি বললো যে ঠিক আছে জয়েন্ট ভেঞ্চার করি। ভারত বললো তাও হবে না। তখন বলে ঠেলা সামলা পাঠাই দিল রোহিঙ্গা। আবার রোহিঙ্গা তখন এদের আসলো, এবার আশার নামে যখন অভিযোগ করলো আশার 30টা চৌকিতে হামলা করেছে, আমি ওই দিনও টকশো ছিল, আমি বললাম যে আশার যদি সক্ষমতা থাকতো নির্বিচারে মার খেত না। ওরাই জানতাই সৃষ্টি করে 30 জায়গায় হামলা করে সিচুয়েশন ক্রিয়েট করে এখানে দিয়ে দিয়েছে। কারণ প্রধানমন্ত্রী যদি বলে আসছে যে সোনা দেওয়া দেবার দেয়নি, ঠেলা সামলা। এই যে এখনও নির্বাচিত সরকার যদি ক্ষমতা থাকতো, জনগণের প্রতিনিধি থাকলে পারে, তখন তারা কড়া প্রতিবাদ করতে পারে। কড়া প্রতিবাদও করতে পারে না। মায়ানমারের হেলিকপ্টারে আমাদের বাংলাদেশে গুলি করে চলে যায়, হেলিকপ্টার থেকে গুলি করে চলে যায়, কিছুই করতে পারে না। কারণ জনগণের ভিত্তি না থাকলে তারপর কিছুই সম্ভব না। এখন এই সংকটটা শেষ করে আমি চাই বাংলাদেশ যেন মহা সংকটে না পড়ে, সেজন্য সব দিক ভেবে চিনতে জনগণের মতামত সহ যেটাই করে আমাদের সেটা করতে হবে। তবে এই মানবিক করিডোর বলেন যাই বলেন সাবধান ভেবে আমাদের করতে হবে। এমন কোনো কাজ না, যেমন যেমন রোহিঙ্গা, আমি ওই দিনই বলেছিলাম এই রোহিঙ্গারা যাবে না। আজকে বলছি ওই রোহিঙ্গারা এমনও হতে পারে ওই এলাকা ওরা তো বছরে 3 বছরে 2টা সন্তান হয় ওদের, অনেকে ওর বছরে 2টা করে, এখন বলে তা তো 3 বছরে 2টা হয়। এই যে বাড়তে বাড়তে যদি 20 লাখ হয়ে যায়, তাহলে আরাকান আপনি বলেন আর ওই আপনি মায়ানমারের সেনাবাহিনী বলেন, ওদের তো অস্ত্র গোলা বারুদ দিয়ে ওই এলাকাটা দখল করে নিবে না, তার কোনো মানে আছে? এই সব সংকটগুলি আছে। এই জন্য আমাদের এই যে আমরা হানাহানি কাটাকাটি না করে, এই যে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে, ভোটের কথা বললেই বলি রাজাকার, ভোটের কথা বলে রাষ্ট্রদ্রোহী, ভোটের কথা বললে যে এই আওয়ামী লীগের দালাল, ভোটের কথা বলে ভারতের দালাল। এর ভারতে বলেছে আমরা নির্বাচিত প্রতিনিধির সাথে আমরা কথা বলবো, তার ভারত ভোট চায়, আমরা ভোট চাই, আমরা ভারত দালাল। যে ভারত আমাদেরকে ক্ষমতায় যেতে দিল না, নির্বাচনে একতরফা নির্বাচন করলো, তাকে সমর্থন জানালো, বিনা ভোটে নির্বাচন সমর্থন জানালো। ভারত পরিষ্কারভাবে বলছে আওয়ামী লীগের আর টেস্টেড এবং ট্রাস্টেড ফ্রেন্ড, পরীক্ষিত বিশ্বস্ত। বিএনপি তো আজকে বিশ্বস্ত বন্ধু না, আর সেই বিএনপিকে দেখেন আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল বানায়। যে বিএনপি এত কষ্ট নির্যাতিত হলো, আমি যে কয়েকবার আহত হয়েছি, আমার সেগুলি তো 17 বার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত আমার উপরে। তো সেই বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। এই যে কথাবার্তা যেটা বলে শুনতেও কষ্ট লাগে। এত কষ্ট করলাম, এত নির্যাতন, ম্যাডাম খালেদা জিয়া বিনা চিকিৎসায় উনি ইতে থাকলেন, আমাদেরকে যদি এইভাবে আঙ্গুল দেয় এরকম করে বলতে ভোট হবে না, কিসের ভোট, ভোট হবে না, ভোট দেবো না, যতদিন এসে ততদিন ক্ষমতা থাকুক, ভোটের কথা বলা যাবে না। আরে ভোটের কথা বলা যাবে না? আওয়ামী লীগও তো এই উদ্যত দেখায়নি। ওরা বলতো কি যে বিএনপি খালি নালিশ করে এইটা করে, কিন্তু ভোটের কথা বলা যাবে না এই কথাটা কেউ বলা সাহস পায়নি। এগুলো আমাদের শুনতে হচ্ছে, আমরা শেষ করব, সরে আসতে হবে। আমি চাই একটা দেশ সুন্দরভাবে চলুক। সুন্দরভাবে চলতে গেলে একটা নির্বাচিত প্রতিনিধিদের জনগণের সংসদ একটা হতে হবে, এবং আমরা আন্দোলনকারী যারা ছিলাম আমাদের বিভেদ সৃষ্টি থেকে বিভেদ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তা নাহলে মহা সর্বনাশ আমাদের হওয়ার কোনো সম্ভাবনা আছে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।